বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুভেন্দু অধিকারী নিয়ে আলোচনা করব। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে? তিনি রাজ্য সরকারের প্রায় সমস্ত পদ থেকেই পদত্যাগ করেছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন, HRBCর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এমনকি সরকারি নিরাপত্তা তিনি ত্যাগ করেছেন, জেড ক্যাটাগরি নিরাপত্তা তিনি পেতেন, সেই নিরাপত্তাও তিনি ছেড়ে দিয়েছেন, সরকারি গাড়িও ছেড়ে দিয়েছেন। সামান্য বিধায়ক হিসাবে এখন টিকে আছেন, তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন। মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করে নিয়েছেন, অতএব তাকে নতুন করে মন্ত্রী হওয়ার জন্য যে অনুরোধ বা আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল সেটাও এখন এই মুহূর্তে নেই। তাহলে প্রশ্ন দেখা দিয়েছে যে এরপরে শুভেন্দু করবেনটা কি? শোনা যাচ্ছে শুভেন্দু দিল্লি যাবেন, দিল্লিতে যেতে পারেন, বা দিল্লি গিয়ে তিনি বিজেপির সঙ্গে যোগ দিতে পারেন বলে একটা মহল থেকে প্রচার করা হচ্ছে। সেটা কতটা সত্য কতটা মিথ্যা তা আমরা জানি না, কিন্তু প্রচার চলছে। একটা বিষয় খুব স্পষ্ট যে শুভেন্দু অধিকারীকে এখন যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। কেন? বাংলার রাজনীতিতে আগামী দিনে শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বর্তমান হয় তাহলে ভবিষ্যৎ হচ্ছে শুভেন্দু অধিকারী, এটা অস্বীকার করা যাবে না। কারণ শুভেন্দু অধিকারী বয়স এখনো 50-এর কোটায়, 50ও পেরোয়নি এখনো পর্যন্ত, 50-এর নিচে রয়েছে বয়সটা। তো এই মুহূর্তে তার কাছে অনেকটা সময় রয়েছে, সেই সময়ের মধ্যে তিনি অনেক কিছু নিজেকে চেঞ্জ করতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, নতুন অবিসংবাদী নেতা হিসেবে উঠে আসতে পারেন। এই সম্ভাবনাগুলো তার মধ্যে আছে। তাহলে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি বিজেপিতে গেলে তিনি অবিসংবাদী নেতা হতে পারেন? না, হতে পারেন না। কারণ বিজেপিতে কোনো নেতা হতে গেলে তার প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম যে দরকার পড়ে সেটা হচ্ছে RSS-এর গুড বুকে থাকতেই তাকে হবে। শুভেন্দু অধিকারী RSS করেছেন বা RSS-এর গুড বুকে আছেন এ খবর আমাদের জানা নেই। আর এখনই গিয়ে RSS-এর গুড বুকে চলে যাবেন সেটাও ভাবা কঠিন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান তাহলে বিজেপিতে গিয়ে তার অবস্থা মুকুল রায়ের মতো হতে পারে। মুকুল রায়ের অবস্থা যা হয়েছে তার বেশি কিছু হবে না। মুকুল রায় যেমন রাজনীতির নির্বাচনের স্বার্থে তাকে কাজে লাগানো হচ্ছে, কাজে লাগানো হবে। নির্বাচন শেষ হয়ে গেলে তার পরিণতি কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের চোখের সামনে দুটো ভবিষ্যৎ, অন্তত দুটো বর্তমান অবশ্যই রয়েছে। একটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, আর একটা হচ্ছে সমীর রঞ্জন রায়ের, ত্রিপুরার সমীর রঞ্জন বর্মনের পুত্রের কথা। এই দুজনেই বিজেপিতে গিয়েছিলেন, কংগ্রেস ছেড়ে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। দুজনেরই শেষ পরিণতি দেখা গেছে। হেমন্ত বিশ্ব শর্মা এখনো অবশ্য সর্বানন্দ সোনোয়াল অসমের মন্ত্রী আছেন, কারণ তাকে মন্ত্রী রাখতে বাধ্য হয়েছেন যে আসামের যা অবস্থা, এই অবস্থাতে হেমন্ত বিশ্ব শর্মার গায়ে হাত দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে বলে এখনো হাত দেয়নি। তবে ত্রিপুরার সমীর রঞ্জন বর্মনের ছেলেকে সরিয়ে দিয়েছে, মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছে, যার হাত ধরে ত্রিপুরাতে ক্ষমতায় এসেছেন বিজেপি। সেই ভদ্রলোককে একবারে গায়েব করে দিচ্ছে। মানে সে তার অস্তিত্বই খুঁজে পায়, তার রাজনৈতিক অস্তিত্বই নেই। কংগ্রেসের ছায়াকালীন সময়ে তার নামটাম লোক শুনতো, এখন তার নামও শুনতে পায় না কেউ আর। তো যাই হোক, এটা হচ্ছে বিজেপির একটা ক্যারেক্টারিস্টিক, মানে একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যায়। যার হাত ধরে উঠে আসে এরা তাকেই শেষ করে। বিহারে জেডিইউকে শেষ করেছে, রামবিলাস পাসওয়ানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এবার যেখানে যায় এদের বৈশিষ্ট্য ঠিক এই জায়গাতেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করেছিলেন 1998 সালে, তো বিজেপির সঙ্গে জোটে ছিলেন 1998 সালে। তখন থেকে সিদ্ধান্ত ছিল যে কি করে তৃণমূল কংগ্রেসকে ভাঙা যায়। আজকে একটা সময় পেয়েছে,
ভাঙার চেষ্টা করবে। সেই চেষ্টাটাই সফল হতেও পারে, নাও হতে পারে। শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যায় তার পরিণতি এইগুলো হতে পারে, তিনি মন্ত্রী হতে পারেন। তো মন্ত্রী হওয়াটা আজকের মন্ত্রী হওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। তখনও যা মন্ত্রী হয়, যদি বিজেপি ক্ষমতায় আসে বাংলাদেশ, যদি কোনো কারণে বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, বিজেপির মন্ত্রিসভাতে যদি শুভেন্দু অধিকারীর জায়গা হয়, যদি বিজেপি যাওয়ার পরে, সেখানে যা অবস্থা হবে আজকে যা আছে তার চেয়েও খারাপ অবস্থাই হবে। কারণ ওখানে নিয়ন্ত্রণ করবে পুরোপুরি আরএসএস। আরএসএস অফিস থেকে যা অর্ডার আসবে সেটাই কার্যকরী করতে হবে। যাই হোক, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যায়, আমার মনে হয় তার রাজনৈতিক দিক থেকে মহা ভুল হবে। এবং সেই ভুলটা তিনি করবেন কিনা, নিজের জন্য করতে পারেন, আবার নাও করতে পারেন। যদি ভবিষ্যতের দিকে তাকান তাহলে তিনি নাও করতে পারেন। তাহলে কি করতে পারেন? তাহলে একটা করতে পারেন যে এখনো তার সময় আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ চলছে, তৃণমূল কংগ্রেসের নেতারা তার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হয়ে আছে, কথা বলছেন, বিভিন্ন ইস্যুতে তারা যোগাযোগ করছেন। মান অভিমানের পালাটা সাঙ্গ করে তৃণমূলেই থেকে যেতে পারেন। মুখ্যমন্ত্রী তো 3টি দপ্তরই, শুভেন্দুকে দেওয়া 3টে দপ্তরের দায়িত্বই মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। অতএব মুখ্যমন্ত্রী তাকে যে কোনো সময় মন্ত্রিত্ব ফিরিয়ে দিতে পারেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু করবেনটা কি? শুভেন্দুর দুটো পথ বলে দিলাম। তৃতীয় যে পথটা হতে পারে সেটা হচ্ছে আলাদা দল তৈরি করা। আলাদা দল তৈরি করলে আজকেই হয়তো সাফল্য আসবে না, কিন্তু একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তার সাফল্য আসবেই। এটা নিয়ে নিশ্চিন্তে বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারী সামনে আর কোনো বিকল্প নেতা নেই। মনে রাখতে হবে, পশ্চিমবাংলায় আর কোনো রাজনৈতিক দলের নেতা নেই যে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিবে। পাল্লা দেওয়ার মতো কেউ নেই। অধীর চৌধুরী হতে পারে না, সূর্যকান্ত মিশ্র তো হবেই না, আর বিজেপির তো কেউ নেই। তো অতএব শুভেন্দু অধিকারী যদি আলাদা দল তৈরি করেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী আগামী দিনে বড় রাজনীতিবিদ এবং নিজেকে নেতৃত্বের শীর্ষস্থানে পৌঁছতে পারে, তার যোগ্যতা আছে। আর যদি না করেন, তাহলে একটাই পথ, সবচেয়ে বিনা রিক্সে যে কাজ করা যেতে পারে, বিজেপিতে চলে যাওয়া। গেরুয়া শিবিরে যোগ দেবেন, তিনি নিজে এমএলএ হবেন। যদি ক্ষমতায় আসে বিজেপি, তাহলে তিনি মন্ত্রী হবেন। এই পর্যন্ত, এর বাইরে তার রাজনৈতিক ভবিষ্যৎ খুব বেশি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে একটা লাভ, তিনি একাধিক মন্ত্রিত্ব পেতে পারেন, একাধিক মন্ত্রিত্বের পদে থাকতে পারেন এবং তিনি কাজ করতে পারেন। ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে তিনি কাজ করবেন, সেদিক দিয়ে তার মন থাকতে পারে। আর যদি আলাদা দল তৈরি করেন, তাহলে তো বলাই নেই। আলাদা দল তৈরি করতে গেলে রিস্ক নিতে হবে এবং সেখানে অনেকগুলো কাজ করতে হবে, এবং সেসব কাজ যদি করতে পারেন, তাহলে আগামী দিনে শুভেন্দু অধিকারী বাংলার সামনে ভবিষ্যৎ হিসাবে আত্মপ্রকাশ করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এগুলো সবই বললাম আমাদের অনুমান থেকে, আমাদের চিন্তা ভাবনা থেকে। শুভেন্দু অধিকারী কি করবেন আর কি করবেন না তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপরই ছেড়ে দিলাম। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট, শুভেন্দু অধিকারী কেন দল ছাড়লেন? এই দল ছাড়ার নেপথ্য কাহিনীটি কি? এটাকে কি থামানো যেত না? এর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় একটু হস্তক্ষেপ করতে পারতেন না? পারতেন, হয়তো পারতেন, কিন্তু করেননি। শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন মান অভিমান নিয়ে। মূলত 2019-এর লোকসভা নির্বাচনে খুব খারাপ ফল করার পর, 18টা লোকসভা আসন বিজেপি পেয়ে যাওয়ার পর, প্রশান্ত কিশোরকে ভাড়া করে এনে তাকে তৃণমূল সংগঠনটাকে দেখভালের দায়িত্ব দেওয়ার পর থেকে শুভেন্দুর মনের ভিতরে ক্ষোভ জমেছে, অভিমান জমেছে। তিনি বারবারই বলেছেন যে মাটির মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই, তাদেরকে কেন এত গুরুত্ব। এ কথা বলতেই পারে যারা জননেতা হয়, যাদের সঙ্গে মাটির মানুষের সঙ্গে যোগাযোগ আছে, তারা এই কথাটা বলার অধিকার রাখেন বলেই তারা এই কাজটা করতে পারেন। তো আমার মনে হয়েছিল যে 2019-এর লোকসভা নির্বাচনের বিপর্যয়কে কাটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাফি ছিলেন, প্রশান্ত কিশোর কাফি ছিলেন না। তো এই ব্যাপারটা প্রশান্ত কিশোরকে আনার কোনো প্রয়োজন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি গোটা বাংলা ঘুরতেন, নিজে যদি সংগঠনটাকে একবার হাত ধরতেন, তাহলে পুরো চিত্রটাই পাল্টে যেত বলে আমাদের বিশ্বাস।
তাহলে আজকে শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে হতো না, এই এতগুলো বিধায়ক বিদ্রোহ করার সুযোগ পেত না, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটের সামনে দাঁড়াতে পারত না। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরদর্শিতার অভাব ছিল, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কথা আবারও স্বীকার করছি যে শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে যাওয়ার পরে, যদি দল থেকে বেরিয়ে যান, দল থেকে বেরিয়ে গেলে গোটা বাংলা জুড়েই কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা আড়াআড়িভাবে ভেঙে যাবে। সে লড়াইটা খুব জমে উঠবে এবং তৃণমূল কংগ্রেসের একটা বড় ক্ষতি হয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেসকে যদি বিজেপির সঙ্গে লড়াই করতেই হয়, শুভেন্দুকে ধরে রাখার চেষ্টা করা উচিত। আর যদি নচেত নাও থাকে শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে পরবর্তী কি পদক্ষেপ হওয়া উচিত, অবশ্যই সেটা তৃণমূল নেত্রীকে দিতে হবে। তো এক্ষেত্রে তৃণমূল নেত্রী একটা কড়া অবস্থান নিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে নতুন করে আর বোঝাতে যাননি, তার পদত্যাগপত্র গ্রহণ করে নিয়েছেন। এটা একটা ভালো দিক। একই সঙ্গে এটাও বলা যায় যে শুভেন্দু অধিকারী যদি বাংলার রাজনীতিতে একক লড়াইয়ের মধ্যে নামেন, তাহলে কিন্তু তার জয় সুনিশ্চিত হয়ে যাবে। বিজেপির সঙ্গে না গেলে তার সামনে অনেকগুলো অপশন খোলা থাকবে, আর বিজেপির সঙ্গে গেলে আগামী দিনে সব অপশনগুলোই কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ একথা ঠিক, আজকে ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসন করছে ঠিকই, আগামী কয়েক বছরের মধ্যে বিজেপির এই দাপট থাকবে না। দিল্লির কৃষক বিক্ষোভ একথা প্রমাণ করেছে, দেশ জুড়ে কৃষক জেগেছে, এরপরে শ্রমিক জাগবে। তাদের আন্দোলনেই কিন্তু মোদী সরকার শেষে শুরু হয়ে যেতে পারে। আপনাদের সকলকে এটুকু বলতে চাই, শুভেন্দু অধিকারী বাংলার জননেতা হিসাবে তিনি যদি আলাদা দল তৈরি করেন, তো সেই দল মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী ধর্মনিরপেক্ষ আদর্শটা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। এটাই তার কাছে সম্পদ হয়ে থেকে যেতে পারে। না হলে তিনি যদি বেরিয়ে যান, গেরুয়া শিবিরে যোগ দেন, তার আর যাই হোক ধর্মনিরপেক্ষ আদর্শে কালিমা লিপ্ত হবে। সেই আদর্শকে ফিরিয়ে আনতে তিনি আর পারবেন না। এটুকু বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়ান।